কে জাভেদ? তখন থেকে পেছন পেছন ঘুরঘুর করছে কেন? কি মতলব? জাভেদ প্রণয়ের পেছনে দাঁড়িয়ে ফাঁকা একটা ঢোক গিলল। তার পেটের ভেতর কিছু কথা পাক দিয়ে গলায় উঠে আসলো, তবে সে কথা মুখে আসলেও ঠোঁটে আসছে না। কথাগুলো সাজিয়ে বলতে নিলেই আপনা আপনি জড়িয়ে যাচ্ছে, তাই নিজের ইতস্তত ভাবটা চেপে যাওয়ার ভান করে বলল। অফিস যাচ্ছেন স্যার? প্রণয় হাত ঘড়ি পড়তে পড়তে এক বাক্যে জবাব দিল। হুম। জাভেদ কিছুক্ষণ হাবলার মতো দাঁড়িয়ে রইল, অতঃপর দাঁত দিয়ে নখ কাটতে কাটতে আবার কিছু বলার চেষ্টা করে বলল। মানে স্যার, জি স্যার, মানে আমি আসলে বলছিলাম। প্রণয় ওর মানে হে মানে কে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের ফোন আর ওয়ালেট নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। স্যার চলে যাচ্ছেন দেখে লাফিয়ে উঠল জাভেদ। নিজেই নিজের মাথায় চাটি মেরে প্রণয়ের পেছন ছুটল। প্রণয় বাইরে পার্কিং লটে চলে এলো। নিজের BMW দরজাটা খুলতেই পেছন থেকে চেঁচিয়ে উঠল জাভেদ। স্যার! বিকট চিৎকারের শব্দে থেমে গেল প্রণয়। একদম শান্ত ভঙ্গিতে পুনরায় গাড়ির দরজায় ধাক্কা মেরে বন্ধ করে দিল। পেছন ঘুরে শীতল চোখে তাকালো জাভেদের দিকে। জাভেদ এক দৌড়ে প্রণয়ের সামনে চলে এলো। বুকে এক সমুদ্র সাহস জমিয়ে চোখ কুঁচকে বন্ধ করে নিল। কম্পিত হাতে মিষ্টির বাক্সটা ধরল প্রণয়ের মুখের সামনে। প্রণয় ভ্রু কুঁচকে দৃষ্টি নামালো। একবার মিষ্টির প্যাকেটটা দেখে পুনরায় চোখ রাখলো জাভেদের আতঙ্কিত মুখের পানে। জাভেদ ভয়ার্ত কণ্ঠে বলল। যাওয়ার আগে অন্তত একটা মিষ্টি খেয়ে যান স্যার, প্লিজ। আমি জানি আপনি মিষ্টি খান না, তারপরও আজকে দিনের জন্য স্যার। প্রণয় কয়েক সেকেন্ড ওর অনুনয় বিনিময় দেখে শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল। হঠাৎ মিষ্টি কেন? স্যারের প্রশ্নে জাভেদ একটু শটান হয়ে দাঁড়ালো। বুক ফুলিয়ে মনে আরেকটু সাহস জুগিয়ে প্রণয়ের দিকে না তাকিয়ে বলল। মানে স্যার, আজ ভোরবেলায় আমার যমজ মেয়ে হয়েছে, তাই আপনি আমার গুরুজন, আমার অন্নদাতা। আপনি যদি একটু মিষ্টিমুখ করে আমার মেয়েদের দোয়া করে দিতেন। জাভেদের কথায় প্রণয়ের সকল বিরক্তি উবড়ে গেল। তীক্ষ্ণ হাসির রেখা দেখা গেল তার অধর কোণে। সে আলতো হেসে জাভেদের কাঁধে হাত রাখল। মিষ্টির বক্স থেকে এক টুকরো মিষ্টি মুখে দিয়ে বলল। তোমার মেয়ে হয়েছে? জাভেদ নিচু মস্তিষ্কে উপর নিচ মাথা ঝাঁকল। প্রণয় পুনরায় ওর দিকে তাকিয়ে হালকা বিরক্ত নিয়ে বলল। এটা তো খুব ভালো খবর। এটা বলার জন্য এত হ্যাঁ মানে না মানে মানে করছিলে কেন? এত ভয় পাওয়ার কি আছে? জাভেদ এবার একদম রোবটের মতো স্থির হয়ে গেল। পুনরায় শুকনো ঢোক গিলে মনে মনে বলল। ভয় পাই আপনার দুমুখ স্বভাবের জন্য। আপনার এই ঠান্ডা, এই গরম, এত মুড সুইং তো প্রেগনেন্ট মহিলাদেরও হয় না যতটা আপনার হয়। আর আপনার আগে আমি বাবা হয়ে গেছি। এটা শোনার পর আপনি কি রিয়াকশন দিতেন সেটা তো আপনি আর খোদা তালা ছাড়া কেউ জানতো না। প্রণয় ওকে আরো ভাবনার অতলে হারিয়ে যেতে দেখে চরম বিরক্ত হলো। নাক কুঁচকে গাড়িতে উঠে চলে যেতে যেতে বলল। তুমি আর ভালো হলে না। বলেই হুশ করে চলে গেল। গাড়ি চলে যাওয়ার শব্দে ধ্যান ভাঙল জাবেদের। সে লাফিয়ে উঠে গাড়ির পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বলল। দাঁড়ান স্যার, আমিও তো যাব। ও স্যার, একটু। কিন্তু ততক্ষণে BMW কারটা দৃষ্টি সীমার বাহিরে চলে গেছে। প্রণয় চলে গেছে দেখে হাঁপ ছেড়ে বাঁচল জাবেদ, যেন সে এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। আর স্যারকে যা দেখিয়েছে তা তো অভিনয় মাত্র। আজ অফিস যেতে হবে না ভেবে আনন্দে ডিগবাজি দিতে মন চাচ্ছে জাবেদের। সে ব্যাঙের মতো লফর ঝাপ্পর করতে করতে নিজের গেস্ট হাউসের দিকে যেতে যেতে মনের সুখে গেয়ে উঠল। पंछी बनूं उड़ते फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। তাকে এমন লাফাতে লাফাতে যেতে দেখে গেটের কাছে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো চোখ বড় বড় করে ফেলল। এমন বেসুরো গলায় গান শুনে তাদের যেন কান দিয়ে রক্ত উঠে আসার জোগাড়। জাভেদ গান গাইতে গাইতে তাদের একজনের সামনে গিয়ে দাঁড়ালো। ভ্রু বাঁকিয়ে গার্ডটার মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল। কিরে কালুয়া, এমনি চাইয়া কি দেখোস? আফ্রিকান গার্ডটা জাভেদের কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল। কথার মর্মার্থ বুঝতে না পেরে বলল। What, sir? I don't understand. গাট্টার কথায় জাভেদের মুখ তেতো হলো। সে নাকের পাটা ফুলিয়ে বলল। তা বুঝবি কি করে? সারাদিন তো কোথায় কাকে মেরে বালি চাপা দেওয়া যায় সেই ধান্দা থাকিস। গাট্টা আবারও কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে রইল।
জাবেতের মধ্যে থেকে থেকে বউয়ের জন্য মনটা মুচড়ে উঠল। তাই আবারও নাচতে নাচতে গেস্ট হাউসের দিকে যাত্রা করল। লাফাতে লাফাতেই গাইল, আহা কি আনন্দ আকাশে বাতাসে মমের চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এসব দেখে নেপালিয়ান গার্ডটা আফ্রিকান গার্ডটার উদ্দেশ্যেই বলল, অস্ট্রেলিয়ান এক্সপ্লেন্স ইন মেডিকেল লিডারশিপ ওয়ার্ল্ড 2025 গ্র্যান্ড ফেলিসিটেশন সেরিমনি। স্থান রয়্যাল প্রিন্স আলফ্রেড হাসপাতাল অডিটোরিয়াম। তারিখ 19 জুলাই 2025। সময় দুপুর 2:30। দুপুরের তেজস্ক্রিয় আলো তখনও জানালার পাতলা স্কিনের পর্দা গলিয়ে অডিটোরিয়ামের অভ্যন্তরে এসে পড়ছে। বাইরের হালকা রোদ আর ভেতরের হালকা সোনারের আলোর মিশেলে যেন একটা নরম স্নিগ্ধ শান্ত আবরণ ছড়িয়ে দিয়েছে চারপাশে। অডিটোরিয়ামের বিস্তর সদেফ রঙা ছাদ জুড়ে ঝুলে থাকা বিশাল আকৃতির ক্রিস্টাল ঝাড়বাতিগুলো নিভু নিভু জ্বলছে। তার নিচে একেবারে প্রথম সারির সিটে বসে আছে বিশিষ্ট অতিথিরা নরম মখমলি কুশনের পেছনে হেলান দিয়ে। মঞ্চের চারপাশ সাজানো সাদা অর্কিড আর স্নিগ্ধ সুরভিত গোলাপি লিলি ফুলে সজ্জিত। বর্তমানে উপস্থিত সকলের উচ্ছ্বাসিত নীরব দৃষ্টি মঞ্চের বিশাল এলইডি স্ক্রিনের উপর, যেখানে বড় বড় অক্ষরে ভেসে উঠেছে, অস্ট্রেলিয়ান এক্সপ্লেন্স ইন মেডিকেল লিডারশিপ ওয়ার্ল্ড 2025। মঞ্চের নিচের দিকে একেবারে প্রথম সারিতে বসেছেন জাতীয় স্বাস্থ্য মন্ত্রকের সদস্যরা। ডাক্তার মারিয়া অ্যালুড, ডেপুটি চিফ মেডিকেল অফিসার; ডাক্তার জনাথন মুইর, মেডিসিন বিশিষ্ট নিউরন সার্জন; প্রফেসর ইনাইল কার্ডার, প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের পাশে বিশেষ সম্মানীয়ভাবে বসানো হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর একচাটিয়া ডেলিগেশন টিম, যারা এই অনুষ্ঠানটির প্রধান আয়োজক। ডাক্তার ক্যারোলিন হিউজেস, চেয়ারপারসন WHO; প্রফেসর উইকি নাকামুরা, এক্সিকিউটিভ মেম্বার WHO পাবলিক হেলথ ডিভিশন; ডাক্তার ইয়ামানুয়েল ওকেকে, WHO প্রতিধ্বনি সাউথ ইস্ট এশিয়া; ডাক্তার সিলভিয়া নরবার্গ, বোর্ড মেম্বার WHO মেডিকেল ইভোনেশন; ডাক্তার আহমেদ আল জাহির, হেড অফ WHO এমার্জেন্সি মেডিকেল রেসপন্স। প্রথম সারির ডান দিকের রেশমি শাড়ি পরা তিনজন ইন্ডিয়ান মহিলা স্থায়ী কমিউনিটির প্রতিধ্বনিকারী। তাদের চোখে উজ্জ্বল প্রশংসা আর হাতে ধরা অর্কিড গিফট প্যাক। দর্শক সারির ডান পাশে বসে আছেন বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি, সব বয়সের, সাদা স্ক্রাব পরা নার্স থেকে শুরু করে স্যুট পরা সিনিয়র ডাক্তাররা। কারো হাতে কফির কাপ, কেউ বা নিঃশব্দে ক্যামেরায় হাতে প্রস্তুত। WHO টিম মেম্বারদের বাঁ দিকের সারিতে বসে আছেন বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে নামকরা ও সফল 10 জন কার্ডিও সার্জন, হার্ট সার্জন। ডাক্তার আবদ্ধ চৌধুরী শুদ্ধ, ডাক্তার রাহি প্রসাদ শেটি, ডাক্তার হেমমেদ ওস, ডাক্তার ম্যাগদি ইয়াকুব, ডাক্তার ডেন্সের কুলি, ডাক্তার অ্যালফেক্ট ব্ল্যাক, ডাক্তার মার্ক রুয়েল, ডাক্তার টাইরন ডেভিড, ডাক্তার প্র্যাটিক ম্যাকথার্কি। সকলের মধ্যে কাজ করছে এক চাপা উত্তেজনা। এর মধ্যেই মঞ্চের সামনে এসে দাঁড়ালেন উপস্থাপিকা, সিডনি মেডিকেল কলেজের প্রাক্তন ডিন সিন ফেলিসিয়া গ্রান্ট। গলায় তার রেশমি স্কার্ফের মধ্যে একটা নরম লেভেন্ডার ঘ্রাণ ছড়াচ্ছে পুরো অডিটোরিয়াম জুড়ে। উপস্থাপিকা ফেলিসিয়া গ্রান্ট প্রফেশনাল ভঙ্গিতে মুখে একটু কৃত্রিম হাসি ফুটিয়ে মাইকটা হাতে তুলে নিলেন। উপস্থিত সকলের দিকে এক নজর ঘুরিয়ে বলতে শুরু করলেন,
লেডিস অ্যান্ড জেন্টলম্যান, স্বাগতম জানাই অস্ট্রেলিয়ান এক্সেলেন্স ইন মেডিকেল ডিলারশিপ অ্যাওয়ার্ড 2025-এ। আমাদের মধ্যে উপস্থিত শত শত গুণীজনের মধ্যে আজ আমরা সম্মান জানাতে চলছি এমন একজন মানুষকে যার প্রতিভা ছুরির ধার ছাড়িয়ে যায়। একজন দূরদর্শী, প্রতিভাবান, সহানুভূতি সম্পন্ন এবং অটল নিষ্ঠার অধিকারী মানুষ, কার্ডিও সার্জন ডক্টর আবদ্ধ চৌধুরী। এবং এখন নেতৃত্বে উদযাপনের এই অনুষ্ঠান শুরু করতে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমন একজনকে যিনি সিডনিতে ডক্টর চৌধুরীর সঙ্গে গুরুত্বপূর্ণ নিউরো সার্জিক্যাল অগ্রগতিতে কাজ করেছেন, ডক্টর জোনাথন মুইর। ডক্টর জনাথন মুইর হালকা হেসে প্রথম সারি থেকে মঞ্চে উঠে এলেন। মাইকটা ঠোঁটের কাছে নিয়ে প্রশংসনীয় হেসে বললেন, ডক্টর চৌধুরী তিনি শুধু একজন হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিও সার্জিক্যাল ডাক্তার নন, তিনি একজন মানবিক সহানুভূতির বিপ্লব। তার প্যালিয়েটিভ বিফোর পুরো আধুনিক অস্ট্রেলিয়ার কেয়ারের সংজ্ঞা পাল্টে দিয়েছে। উপস্থাপিকা মৃদু হেসে পুনরায় মাইকের কাছে এগিয়ে এসে বললেন, ধন্যবাদ ডক্টর মুইর, সত্যি অসাধারণ বক্তব্য। এখন আমি আমন্ত্রণ জানাতে চাই অস্ট্রেলিয়ান চিকিৎসা সাক্ষাতে একজন দূরদর্শী এবং নীতিবান ব্যক্তিত্বে মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ইলাইন কার্টারকে। প্রফেসর, প্লিজ আপনাকে মূল্যবান মতামত রাখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রফেসর ইলাইন কার্ডারও মঞ্চে উঠে এলেন। ডক্টর চৌধুরীর দিকে তাকিয়ে প্রশংসনীয় কণ্ঠে বললেন, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসা ব্যক্তিদের মধ্যে এবার টপ 5-এ তার প্রবেশ শুধুই একটা সাফল্য নয়, এটা প্রমাণ করে যে আসল শ্রেষ্ঠই জন্ম নেই বিনয়ের ভিতর থেকে, যা কিছু ভাষার প্রকাশ করা যায় না, অনুভব করে নিতে হয়। ফেলিসিয়া গ্রান্ট প্রফেসরের দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ প্রফেসর কার্টার, এত সুন্দর বক্তব্য আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য। এবার আমরা শুনব এমন একজনের কাছ থেকে যিনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ওয়াও এর সম্মুখ সারিতে একজন কাজ করেছেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়ারপারসন ডক্টর ক্যারোলিন হিউজেসকে আমাদের মধ্যে কিছু বলার জন্য। উপস্থাপিকার কথায় সাথে সাথে চারদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। মাত্র কয়েকটা হালকা নীল আলোর রশ্মি এসে থেমেছে মঞ্চের মাঝখানে। পিছনের এলইডি স্ক্রিনে ফুটে উঠেছে একের পর এক হৃদয় খোলা সার্জারির রিয়েল ফুটেজ। সাউন্ড সিস্টেম ধ্বনিত হচ্ছে হৃদস্পন্দনের গা ছমছমে থামথাম শব্দ। এর মধ্যেই নিস্তব্ধতার বুক চিরে শোনা গেল হাই হিলের টুকটাক শব্দ। ধীরে ধীরে আবছা থেকে স্পষ্ট হলো এক আত্মবিশ্বাসী নারী প্রতিবিম্ব। মঞ্চে উঠে এলেন ক্যারোলিন হিউজেস, মুখে একরাশ আত্মবিশ্বাস, চোখে দায়িত্বের গর্ব। তিনি মাইকটা ঠোঁটের কাছে এনে প্রফেশনাল ভঙ্গিতে বললেন, আজ বিশ্বের স্বাস্থ্য সংস্থা WHO এর পক্ষ থেকে যখন আমরা বিশ্বের একজন শ্রেষ্ঠ তরুণ হার্ট সার্জনকে সম্মান জানাচ্ছি, তখন আমরা কেবল একজন মানুষকে নয়, সেই নরবচ্ছিন্ন নিরাময় চেতনাকেও সম্মান জানাই, যা সব সীমান্ত ছাড়িয়ে প্রতিটি হৃদয়ে পৌঁছে যায়। বলে তিনি একটু থামলেন, তাকালেন দর্শকদের দিকে, পুনরায় বলতে আরম্ভ করলেন, ডক্টর চৌধুরী কার্ডিও সার্জারির জগতে এক নতুন আলোর দিশা দেখিয়েছেন। আমরা এখন দেখে নেব তারই কিছু ঝলক। বলে পিছনে ফিরে তাকালেন, সাথে সাথেই মঞ্চের লাইট নিভে গেল। এলইডি স্ক্রিনে ভেসে উঠল একটির পর একটি সিপলট কার্ড, অপারেশন টেবিল, স্ক্লোপ, বুক চিরে ফেলা নার্সের উত্তেজিত কণ্ঠের চিৎকার। স্যার, হিজ কোডিং। তবে উত্তেজনাকে দমিয়ে ডক্টর চৌধুরী সম্পূর্ণ স্থির ও স্বাভাবিক ভঙ্গিতে বললেন, রিল্যাক্স, টেক এ ব্রেথ, নট আন্ডার মাই ওয়াচ। তৎক্ষণাৎ সিপিআর ইনজেকশনের অভাবে ধীরে ধীরে ফিরে আসে পেশেন্টের হৃদস্পন্দন, আর এই দৃশ্যের সঙ্গেই স্ক্রিন অফ হয়ে যায়। মঞ্চে ছেয়ে যায় নীরবতার চাদর। ফুটেজ শেষে আবার এগিয়ে এলেন ক্যারোলিন, গর্বিত কণ্ঠে বললেন, We now invited the man
বিহাইন্ড দিস মিরাকেল ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ টু দ্য স্টেজ। সাদা আলো ঝলমলে উঠল চারপাশ, মৃদু করতালির শব্দে মুখরিত হয় চারপাশ। পেছনে কালো ছায়া স্পষ্ট হয় ধীরে, পুরুষালী গৌরবে এলিয়ে আসছেন বর্তমান সময়ের বিশ্বের সব থেকে সফল ও ড্যামেজিং হার্ট সার্জনদের একজন, ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ। তার ধূসর রঙা চোখের মণিতে নীরব আত্মবিশ্বাস, তার গায়ে নিখুঁত গাঢ় চারকোল ব্লেজার, ভেতরে কালো শার্ট, খোলা কলারের নিচে হালকা ঝুলে থাকা স্টেথোস্কোপের সিলভার টিপ। তিনি গত 4 বছর বিশ্বের 60টি মহাদেশের মধ্যে অন্যতম উন্নত মহাদেশ অস্ট্রেলিয়াতে ডাক্তারি প্র্যাকটিস করছেন এবং অর্জন করেছেন অনেক কিছু। তার আগমনে উক্ত সকলের মধ্যেই ফিসফাসের গুঞ্জন থেমে যায়। কয়েকশো জোড়া কৌতূহলী দৃষ্টি এসে আছড়ে পড়ে তরুণ ডক্টরের উপর। তালির শব্দ এক সময় থেমে যায়। ফেলিসিয়া গ্রান্ট তখন বলেন, Ladies and gentlemen, and presenting to you Dr. Abdhu Chaudhary Shuddho, Australian youngest recipient of the Global Medical Leadership Award. ডক্টর চৌধুরী ধীরে ধীরে উঠে এলেন মঞ্চে, চেয়ারপারসনের দিকে দৃষ্টি রাখলেন। কৃত্রিম হাসির ছটা অধরে টেনে হ্যান্ডশেক করলেন দুজন। ফেলিসিয়া মৃদু হেসে সামনে এগিয়ে এলেন, তাদের সামনে উন্মুক্ত করলেন একটা সাদা মখমলের কেস। ডক্টর চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বললেন, Dr. Chaudhary, this is yours. শুদ্ধ তীক্ষ্ণ চোখে তাকালেন সেটির দিকে। চোখের সামনে ঝলকে উঠল একটা ব্লু সিলভার মেটালিক সিন্ডল খোদাই করা, ফর আউটস্ট্যান্ডিং গ্লোবাল কন্ট্রিবিউশন ইন কার্ডিয়াল সার্জারি অ্যান্ড মেডিকেল লিডারশিপ ডক্টর আবদ্ধ চৌধুরী, টপ 5 2025। পুরস্কারটা হাতে তুলে দিলেন WHO এর চেয়ারপারসন ক্যারোলিন। চারদিক আবারও করতালিতে মুখরিত হলো। শুদ্ধ আবেগে আপ্লুত দৃষ্টিতে তাকায় নিজের এত বছরের অর্জনের দিকে। এটা কেবল তার সম্মানের প্রতীক না, এটা তার এত বছরের একাগ্রতা ও নিষ্ঠার একছত্র প্রতিফলন। তখন ক্যারোলিন সামান্য এগিয়ে এসে প্রশ্ন করলেন, ডক্টর চৌধুরী, মাত্র 33 বছর বয়সে আপনি অস্ট্রেলিয়ার জাতীয় মেডিকেল কাউন্সিলের প্রধান, 4টি বিশ্ববিদ্যালয়ের অনারারি চেয়ারে এবং বিশ্বের সবচেয়ে জটিল কার্ডিয়াক সার্জারিগুলোর দায়িত্বে। প্রতিদিন আপনি কত মৃত্যু জয় করেন, কিন্তু দিন শেষে আপনিও তো মানুষ। আপনার নিজের ভিতরের ভয়টা আপনি কোথায় রাখেন? শুদ্ধ তখন ধীরে তাকায় উৎসুক জনতার দিকে, চোয়াল শক্ত করে ঠোঁটের কোণায় পেশা দায়িত্ব এঁটে বলে, ভয় তো রয়েই গেছে, তবে সে ভয় আমার অস্ত্র। ভয় না থাকলে মৃত্যুকে জয় করার তাগিদ ফুরিয়ে আসবে। তাই সেই ভয় শুধু ভয় নয়, মরণকে জয় করার এক দুর্বোধ্য অস্ত্র, যা সঠিক সময়ে হাতকে স্থির থাকতে বাধ্য করে। ধীর কণ্ঠে দু একটা বাক্য, আশপাশে শান্ত হয়ে গেল। শুদ্ধ পুনরায় বলল, আমি আমার ভুল মানে কারো জীবনে থেমে যাওয়া। পেছনের স্ক্রিনে তখন ফুটে ওঠে একটি 6 বছর বয়সী মেয়ের হাসি মাখা মুখ। তার নিচে ভেসে আসে একটি লাইন, ডক্টর আবদ্ধ চৌধুরী, এ নেম দ্য হিলস বিয়ন্ড বটলস। ডাক্তার চৌধুরীকে সম্মান দর্শন শেষ হলো। অন্য বিভাগের ডক্টরদের সম্মান প্রদর্শন শুরু হয়। শুদ্ধ মঞ্চ থেকে নেমে আসতেই তাকে ঘিরে ধরে এক ঝাঁক রিপোর্টার, প্রেসের লোক। CNN এর রিপোর্টার ছুটে এসে সবার আগে প্রশ্ন করেন, ডক্টর শুদ্ধ, আপনি মাত্র 33 বছর বয়সে বিশ্বের সেরা 5 জন হার্ট সার্জনদের একজন, বিশ্বের প্রথম সফল ইনফ্রান্ট বায়োনিক ভেন্ট্রিকুলার রিকনস্ট্রাকশন। এত বড় কিছু করার পরেও আপনি একটাও পাবলিক ইন্টারভিউ দেননি কেন? শুদ্ধ ধীরে চোখে তাকালো রিপোর্টারের দিকে, অল্প ঝুঁকে বলল, আমি একজন ডাক্তার, সিনেমার হিরো নই যে প্রত্যেকটা অপারেশন ফর প্রেস কনফারেন্স করব। আমার কাজ অপারেশন থিয়েটারে, কনফারেন্স হলে নয়। এমন বুদ্ধিদীপ্ত সরল উত্তরে আর কথা পেঁচানোর সুযোগ পেল না রিপোর্টার। এবার BBC রিপোর্টার এগিয়ে এসে জিজ্ঞেস করলেন,
আপনার প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে অপারেশন রেজারএকশন। কেউ কেউ বলছে এটি ঈশ্বরের কাজের সাথে তুলনীয়। আপনি কি নিজেকে ঈশ্বরের সমান মনে করেন? শুদ্ধ থেমে সামান্য হাসলো, অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, আমি নিঃশ্বাস ফুরিয়ে আসা নির্জীব হৃৎপিণ্ডকে পুনরায় সজীব করে তুলি। ঈশ্বর আমি নই, তবে ঈশ্বরের দূত বলতে পারেন। তারপর সাংবাদিকদের ভেতর চাপা গুঞ্জন। কেউ লিখছে, কেউ তাকিয়েছে স্থির চাহনিতে, কেউ রেকর্ড করছে, কারণ এসব নিউজ হবে কালকের তাজা খবর। এরপর সাংবাদিকদের ভিড় ঠেলে একজন ভারতীয় সংবাদপত্রের প্রতিনিধি সাহস করে প্রশ্ন করলেন, আপনার অস্ত্রোপচারের সাফল্যের হার এখন পর্যন্ত 98.7%। কিভাবে সম্ভব হচ্ছে এটা? শুদ্ধ কিছুক্ষণ নিশ্চুপ থেকে ঠান্ডা কণ্ঠে প্রত্যুত্তর করল। কারণ আমি ব্যর্থতাকে পছন্দ করি না। মুহূর্তেই ঘর জুড়ে নীরবতা। অতঃপর একজন তরুণ রিপোর্টার কিছুটা ব্যক্তিগত হয়ে গেলেন, কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, আপনার হাসি খুব কম দেখা যায় ডক্টর চৌধুরী। এত সাকসেসের পরেও আপনি কি সুখী মানুষ নন? এমনকি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস এখনও আনম্যারিড। আপনার বয়সে অনুপাতে এতদিনে আপনার ম্যারিড হয়ে যাওয়ার কথা। প্রফেশনাল জায়গায় ব্যক্তিগত প্রশ্ন করাতে সামান্য বিব্রত বোধ করল শুদ্ধ। তবুও অযথা উদ্বেগ প্রকাশ করলো না, কণ্ঠের স্বাভাবিক মাত্রা ধরে রেখে বলল, আমার সুখের সময়সীমা 7 মিনিট। ঠিক যতক্ষণ একজন রোগীর হৃদয় হাতে নিয়ে আমি সেটাকে পূরণে প্রতিস্থাপন করতে পারি। বাকি সময়টা আমি অপেক্ষায় থাকি পরের মৃত হৃদয়টার জন্য। এই কথার পর আর কেউ কিছু জিজ্ঞাসা করতে পারল না। রয়্যাল প্রিন্স আফলেট হসপিটালের সকলেই বর্তমান অবস্থান রয়্যাল প্রিন্স আফলেট অডিটোরিয়ামে। বিদায় ডিউটিরত গুটি কয়েক নার্স ও ওয়ার্ড বয় ছাড়া বিশাল এই হসপিটালের পুরোটাই জনক মানবহীন নিস্তব্ধ। তবে বিশাল এই হসপিটালে গা সমসমে মর্গ রুম যেন আরও বেশি ভয়ানক ও নিস্তব্ধতার চাদরে ঢেকে আছে। নিস্তব্ধ শুনশান ফাঁকা রুমের আবহাওয়ায় একটা চাপা মানুষ পচা গন্ধ, যা হঠাৎ করে নাকে না লাগলেও ধীরে ধীরে টের পাওয়া যায়। এছাড়া পুরনো ফিনাইলের গন্ধের সঙ্গে লাশের গন্ধ মিক্স হয়ে একটা উৎক গন্ধের সৃষ্টি হয়েছে। পুরো মর্গ রুমের এদিকে ওদিকে ধাতব সিল্টের টেবিল ছড়িয়ে ছিটিয়ে, যার উপর সাদা কাপড়ে ঢাকা অগণিত মৃতদেহ। পায়ের বৃদ্ধাঙ্গুলে নাম্বার ট্রাক লাগানো, যার উপর এক পলক দৃষ্টি পড়লেই বুকের রক্ত হিম হয়ে আসে। এই মর্গটা হাসপাতালের বেসমেন্ট বিধায় কোনো জানালা বা ভেন্টিলেটর নেই, তাই বোধহয় বাহিরের এক ফোঁটা আলো বাতাসও ঘরে প্রবেশ করে না। কেবল মাথার উপর ঝুলছে একটা ঝাপসা সাদা আলোর বাল্ব, যা আশেপাশের একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করেছে। এই মর্গ কক্ষের বাঁ দিকে লাশ কাটারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই হাসপাতালের মর্গ হন্টেড বলে অনেক মিথ পরিচিত রয়েছে, তাই হাসপাতালের কর্মীরাও অতি প্রয়োজন ব্যতীত এই মর্গ রুমে আসে না। আর এই ভয়াবহ কক্ষের মাঝখানে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে এক তরুণীকে। ভয় আতঙ্ক সেই তরুণীর সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম। সে অশরীরের পেটদের ভয়ের সামনে পেছনে ডানে বামে কোথাও তাকাতে পারছে না। আতঙ্কে মনে হচ্ছে কলিজা লাফাতে লাফাতে মুখ দিয়ে উঠে আসবে। সে যে চিৎকার করে কাউকে ডাকবে সেই উপায়টাও নেই। তাকে যে বা যারা বেঁধে রেখে গেছে তারা মুখটাও শক্ত করে বেঁধে দিয়েছে। ওই নিস্তব্ধ রুমে সামান্য কিছু একটা শব্দ বিভৎস ভয়ঙ্কর শোনায়, তাই মেয়েটি চোখ বন্ধ করে শুধু আল্লাহ করছে। হাই ডার্লিং, কেমন এনজয় করছো লাশিদের সাথে? পেছন থেকে কোনো নারী কণ্ঠস্বর কানে পৌঁছাতেই বাধা অবস্থায় চমকে উঠল মেয়েটি। ভূত ভেবে দোয়া দরুদ পড়তে শুরু করলো, যা দেখে ঠোঁট এলিয়ে হাসলো প্রিয়স্মিতা। ছেলেদের মতো শীষ বাজাতে বাজাতে এগিয়ে এলো তুহিনার দিকে। নিস্তব্ধ কক্ষে তার টকটক শব্দ তোলা পদচারণ ধ্বনি যেন কোনো অতপ্ত আত্মার আগমনের সংকেত। ব্ল্যাক জিন্স, চেক শার্ট, মুখে কালো মাস্ক, হাতে কালো পুঁথির ব্যাসলেট। সেই চিরাচিত্ত টমবয় লুকে
অতি আকর্ষিত নীলাপ চোখ দুটো ব্যতীত আর কিছুই দৃশ্যমান নয়। প্রিয়স্মিতা ধীর পায়ে এগিয়ে এলো তুহিনার কাছে। তুহিনার ভীত সন্ত্রস্ত চেহারার পানে তাকিয়ে বাঁকা হাসল। লাশ কাটার নাইফটা হাতে তুলে নিয়ে ঘুরাতে ঘুরাতে লাফিয়ে বসলো তুহিনার সামনের একটা ধাতব স্টিলের টেবিলের উপরে। সাইকোদের মতো ঘাড় বাঁকিয়ে ভয়ঙ্কর হিম শীতল কণ্ঠে আদেশ করল, চোখ খুল। সামনের উপস্থিতি এনার্জি কোনো অশরীর নয়, বরং রক্ত মাংসের মানুষ। বুঝতে পেরে আচমকা চোখ খুলে ফেলল তুহিনা। সাথে সাথেই তার দৃষ্টি নিবদ্ধ হলো একজোড়া ঈগল চোখে, যে চোখের অতলে কেবল নীরব হিংস্রতা। ওই চোখের শীতলতা দেখেই তুহিনার ভূতের ভয় শান্ত হয়ে গেল। প্রিয়স্মিতা হাতের নাইফটার শার্পেনে দেখতে দেখতে বলল, দেখ তো, এটা দিয়ে এক কপি তোর ঘাট থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া যাবে নাকি? প্রিয়স্মিতার কথা বলার ধরনে নিস্তব্ধ হয়ে রইল তুহিনা। সে আটকে আসে মেয়েটার পরিচিত দু চোখে। তবে এটা নিয়ে বেশি ভাবতে ভালো লাগলো না। তার আগে একটা অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে ফেলল প্রিয়স্মিতা। নিজের হাতে থাকা নাইফটা দিয়ে এক কোপে পাশে থাকা লাশটার ঘাট থেকে কসকস শব্দে মাথা আলাদা করে দিল। পুরনো সেই লাশটার কালচে পচা রক্তের ছিটা সিরিত করে গিয়ে তুহিনার মুখের উপর পড়ল। এমন নৃশংসতা দেখে ভয়ে তুহিনার চোখ দুটো টিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। পচা রক্তের গন্ধে ঘৃণায় গা গুলিয়ে উঠল। মুখ বাধা বিধায় কিছু বলতে পারল না, কেবল নাক দিয়ে উ শব্দ করল। তুহিনার এই অবস্থা দেখে পৈশাচিক শান্তি পেল প্রিয়স্মিতা। ঘাড় বাঁকিয়ে ফিসেল হেসে বলল, এই তোর সাহসী ছিলি? ছ্যা, এই সাহস নিয়ে তুই আমার এই মেঘরিমা শিকদার প্রিয়স্মিতার জিনিসে থাপা মারি? সো ফানি। প্রিয়স্মিতার বলার ধরনে অবাক হলো তুহিনা। ভ্রু কুঁচকে ভাবলো সে আবার এই মেয়েটার কি কেড়ে নিয়েছে। প্রিয়স্মিতা ওর মনের প্রশ্নটা ঝট করে বুঝে নিল। বাঁকা হেসে একটানে ওর মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দিল। তুহিনা নিজের অবাকত্ব কাটিয়ে ওঠার আগেই আচমকাই তুহিনার গলায় ধারালো নাইফটা ঠেসে ধরল প্রিয়স্মিতা। রক্ত চক্ষু নিয়ে তাকালো তুহিনার দিকে। দাঁতে দাঁত চেপে বিশ্রী গালাগালি দিয়ে বলল, ব্লাডি পিচ, তোকে যখন শুদ্ধ দু চোখে দেখতে পারে না, তখন আমার শুদ্ধর আশেপাশে ঘুরঘুর করিস কেন? জানের মায়া নেই তোর? প্রিয়স্মিতার ছুরি চেপে ধরার তীব্রতায় তুহিনার গলার চামড়া হালকা কেটে গেল। সে যেন প্রিয়স্মিতার কথাগুলো বিশ্বাস করতে পারছে না। সে এটাও বুঝতে পারছে না এই মেয়েটা আসলে কে, আর তাকে এসব কেনই বা বলছে। তুহিনাকে চুপ করে থাকতে দেখে রক্ত চেপে গেল প্রিয়স্মিতার মাথায়। সে এবার বাঁ হাতে শক্ত করে চেপে ধরল তুহিনার চুলের মুঠি। ব্যথায় কুকিয়ে আহ করে উঠল তুহিনা। প্রিয়স্মিতা দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, শালি সস্তা, পুরুষ মানুষ দেখলেই তোর গাইড হলে পড়তে মন চায়। আজ তোকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর যদি আর কখনো আমার শুদ্ধের আশেপাশে তোকে দেখি, জানি মেরে ফেলবো। অ্যান্ড আই সোয়ার, তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। প্রিয়স্মিতার চোখে মুখে ঠিকরে পড়ছে শিকদারদের বংশীয় হিংস্রতা। উতলে উঠা গরম রক্ত জেগে উঠেছে সেই খানদানি নারকীয় পিশাচ, যার মনে মায়া দয়ার কোনো ছাপ নেই। আর এই সত্তাকে তারা নিজেরাই কন্ট্রোল করতে পারে না। তবে এত সব ভেবে ভয় পেয়ে গেল না তুহিনা। তার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। সে প্রিয়স্মিতাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। সে শুদ্ধের কাছে যাবে না মানেটা কি? এবার তুহিনার মাথায়ও রক্ত চেপে গেল। গর্জে উঠে বলল, তুই কে হোস আমাকে এসব বলার? আর শুদ্ধ ভাই বা তোর কখন হলো? তুই কে জানি না, জানতেও চাই না। তবে নিজের সীমায় থাক। শুদ্ধ ভাইয়ের দিকে নজর দিবি না। সে আমার, এই তুহিনা চৌধুরীর একান্ত। আমি আগে ওর কাছে যেতাম, ভবিষ্যতেও যাব। তুই যা পারিস করে নে। শুদ্ধকে নিজের বলে দাবি করাতে মেজাজ হারালো প্রিয়স্মিতা। তেরে এসে কষিয়ে একটা চর বসিয়ে দিল তুহিনার গালে। সাথে সাথেই বাধা অবস্থায় মুখ থুবড়ে উল্টে পড়ল তুহিনা। ব্যথায় গাল তার টনটন করে উঠল। কোনো মেয়ের হাত এত শক্ত হয়? প্রিয়স্মিতা পুনরায় তেরে এসে ওর গলা টিপে ধরল। চোখ দিয়ে যেন আগুন টিকরাচ্ছে। গলা চেপে ধরা নিঃশ্বাস আটকে আসলো। তুহিনার চোখ মুখ লাল হয়ে গেল মুহূর্তেই। প্রিয়স্মিতা তুহিনাকে চুল ধরে সোজা করে বসালো। শক্ত হাতে তুহিনার চোয়াল চেপে ধরে বলল,
আল্লাহর কসম, আর খালি একবার দেখি, তাহলেই তোকে বুঝাবো হু আই অ্যাম। বলে গটগট করে চলে গেল প্রিয়স্মিতা। তবে রিয়াকশন দিতে ভুলে গেল না তুহিনা। এই মেয়েটাকে আর কথা থেকে কি বলে গেল কিছুই তার মাথায় ঢুকলো না। তবে এটা বেশ বুঝলো শুদ্ধকে পাওয়ার রাস্তা তার জন্য আরো কঠিন হয়ে গেছে। তবে সেও মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো। আপনি আমারই হবেন শুদ্ধ ভাই, আপনাকে আমার হতেই হবে। আমি আপনার জন্য যেমন জান দিতে পারি, তেমনি শত শত জান অনায়াসে নিতে পারি। আমাকে এখনো চিনতে পারেননি। আজকের প্রত্যেকটা আঘাতের প্রতিশোধ আমি একটা একটা করে নেব তোর কাছ থেকে, সে তুই যেই হোস না কেন। এটা এই তুহিনা চৌধুরীর প্রমিস। এভাবেই যেন আরও দুজনের মধ্যে অদৃশ্য আরেকটা সংঘর্ষের দাবামা বেজে উঠল। কে পাবে ভালোবাসা আর কে হারাবে তা তো সময় সাক্ষেপ। কানাডার বিছানার এক কোণে পড়ে থাকা ফোনটার তীক্ষ্ণ ঝাঁঝালো শব্দে বিরক্তি ধরে যাচ্ছে দেবীর। রান্না ফেলে ফোন ধরতে যাওয়া মোটেও ইচ্ছা হচ্ছে না, তাই সে শব্দকে বিশেষ গুরুত্ব দিল না। অপেক্ষা করলো ফোনটা নিচ থেকে কেটে যাওয়ার। কিন্তু ফোনের ওপাশের ব্যক্তি যেন বেশ অধৈর্য। ফোনটার রিং হতে হতে একবার থামলে পুনরায় নতুন উদ্যমে বেজে উঠছে। এভাবে অনেকক্ষণ পার হওয়ার পর অবশেষে থামলো ফোনটা। রান্না ছেড়ে এখন যেতে হবে না ভেবে হাঁপ ছাড়ল দেবী। তবে তার স্বস্তিটুকু ধুলায় মিশিয়ে ফোনের তীক্ষ্ণ শব্দে আবারও মুখরিত হলো আশপাশ। এবার একটু বেশি দৃঢ়, বেশি অনুরণ তোলা শব্দে। এবার বিরক্তিতে চোখ বুজে দাঁড়িয়ে রইল দেবী। ছোট একটা নিঃশ্বাস ফেলে গ্যাস অফ করে দিল। রান্নাঘর থেকে বেরিয়ে এগিয়ে গেল বেডরুমের দিকে। ফোনটা সেই আগের মতোই বিছানার কোণায় পড়ে আছে। দেবী রুমে এসে আশেপাশে চোখ ঘুরালো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেল না। আরও 2 পা এগোতেই ওয়াশরুম থেকে পানির পড়ার শব্দ শুনতে পেল। সে ফোনটার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আঙ্গুলে আঙ্গুল চেপে রাখলো। এটা তো ওর ফোন নয়, তাই ধরবে কি ধরবে না দ্বিধা কাজ করছে। তবে ফোনের ঝংকার তোলার শব্দে সেই ভাবনা বেশি দূর এগোলো না। খানিকটা দ্বিধা ও অস্বস্তি নিয়ে ফোনটা হাতে তুলে নিল দেবী। স্ক্রিনে ভেসে আছে একটা আননোন নাম্বার। দেবী ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোনটা ধরেই ফেলল। মোবাইলটা কানে চেপে ধরে রিনরিন কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে ছুটে আসলো নারী কণ্ঠটা, যেন শ্রেতার নরম হৃৎপিণ্ডের ধারালো ছুরির আঘাত আনল। পানিতে টলমলে হয়ে উঠল মায়াবী অক্ষি যুগল। মুক্ত খোলা পরিবেশে দাঁড়িয়ে তার শ্বাসকষ্ট দেখা দিল। ফোনের ওপাশ থেকে অনবরত হ্যালো হ্যালো শব্দ ভেসে আসছে। শ্রেতা এক পর্যায়ে না পেরে ফোনটা কেটে দিল। কাউচের উপর ফোনটা ছুঁড়ে মেরে নিচে একপাশে বসে পড়ল। বুকে পাহাড় সম ব্যথা চেপে রেখে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো। বোবা কান্নার তালে তালে তার তনু শরীরে মৃদু কম্পনের সৃষ্টি হচ্ছে। সে অনবরত বড় বড় নিঃশ্বাস ফেলে উগরে আসা কান্নাটা গিলে নেওয়ার ব্যর্থ চেষ্টায় বদ্ধ পরিকল্প। কিন্তু কেন জানি বুকের ভারে কান্নাটা বাদ মানতে চাচ্ছে না। তাই হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে উঠল। সাথে সাথেই কাঁধে কারো আলতো স্পর্শ পেয়ে চমকে উঠল শ্রেতা। দ্রুত চোখের পানি মুছে পেছনে ফিরে তাকালো। প্রিয়তা নির্লিপ্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। শ্রেতা ছোট বোনকে দেখে চোরের মতো মুখ লোকালো। মিথ্যা হাসার চেষ্টা করে বলল, আরে ভাবি, তুমি এখানে ভার্সিটি থেকে কখন এলে? প্রিয়তা শ্রেতার প্রশ্নের জবাব দিল না, বরং ভনিতা ছাড়াই স্পষ্ট বাক্য বলল, লিভিং রুমে বসে কাঁদছো কেন আপু? কেন সবার সামনে নিজের দুর্বলতা প্রেজেন্ট করছো? প্রিয়তার নির্লিপ্ত কণ্ঠের কথায় চমকায় শ্রেতা। কথা কাটাতে আমতামতা করে বলল, কি বলছিস? কাঁদবো কেন? প্রিয়তা তাচ্ছিল্য করে বলল, তুমি কাঁদছিলে কিনা সেটা একটা 2 বছরের বাচ্চাও বলে দিবে। তবে কাঁদছিলে সেটা বড় কথা নয়। সবার জীবনে গোপন কান্না থাকে, কিন্তু প্রকাশ্যে কাঁদার অধিকার সবার থাকে না। তাই কাঁদার প্রয়োজন হলে ঘরের দরজা বন্ধ করে কাঁদবে, একান্তে কাঁদবে, যেন ঘরের 4 দেয়াল ব্যতীত অন্য কেউ না দেখে। শ্রেতা আর মিথ্যা বলতে পারল না। অদম্য চেষ্টায় আটকে রাখা বেদনা অশ্রুগুলো চোখ উপসে নিঃশব্দ
ধারায় গাল বেয়ে নেমে এলো। হাত মুঠো করে ধরে নিঃশব্দে ফুপিয়ে উঠল মেয়েটা। শ্রেতার অবস্থাটা দেখে প্রিয়তার মন পুড়ল, তবে তা চেহারায় প্রকাশিত হলো না। সে পুনরায় শ্রেতার কাঁধে হাত রেখে বলল, ঘরে গিয়ে কাঁদো আপু, এই ব্যথা তোমার একার। তোমার এই বোবা কান্না দেখে শোক পালন করার কেউ নেই। তোমার এই কান্না একান্তই তোমার, সমাজের ভারসাম্যতে নিষিদ্ধ, কলুষিত। এই ব্যথা কাউকে দেখালে সে তোমার নির্দ্বিধায় কলঙ্কিনী উপাধিতে ভূষিত করবে। এটা দেখবে না তুমি কিভাবে বেঁচে আছো, সে সোজা বলে দিবে তুমি দুশ্চরিত্র, তুমি অন্যের ঘর ভাঙতে চাও। প্রয়োজনে মরে যেও আপু, তবু এইসব গোপন কলঙ্ক কাউকে দেখিও না। আত্মসম্মান খুঁয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক সুখের। শ্রেতা আর বসে থাকতে পারল না। ফট করে প্রিয়তার কোমর জড়িয়ে ধরল। দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তা ভরসার হাত রাখলো শ্রেতার পিঠে। এসব মানুষদের কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না। শ্রেতা প্রিয়তাকে জড়িয়ে ধরে মৃদু আর্তনাদ করে কেঁদে উঠল। হেসকি তুলে বলল, আমি বাকিটা জীবন কিভাবে বাঁচবো ভাবি? কিভাবে ভুলবো সেসব কথা? কিভাবে থাকবো তাকে ছাড়া? আমি যে তাকে খুব ভালোবাসি। আমার ভীষণ কষ্ট হচ্ছে ভাবি। আমি আমি পারছি না তাকে না দেখে থাকতে। আমি পারছি না তার পাশে অন্য কাউকে মানতে। আমাকে বাঁচার উপায় বলে দাও ভাবি। শ্রেতার এমন কাতর কণ্ঠে স্পষ্ট স্বীকারোক্তিতে প্রিয়তাও চোখের কোণায় পানি চিকচিক করে উঠল। এই ব্যথা যে আসলেই প্রাণে সয় না। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তবে কবেই প্রিয়তা নিজের মুক্তির পথ খুঁজে নিত। কে ফোন করেছিল? পুরুষালী কণ্ঠে ভাবনার সুতোর টান পড়ল। দেবী ঘাড় বাঁকিয়ে পিছন ফিরে তাকালো। আবির্ভাব কাঁধে ভেজা তোয়ালে ঝুলিয়ে প্রশ্ন চোখে তাকিয়ে আছে। দেবীর দৃষ্টি নত করল। পুনরায় ফোনটা বিছানার উপর রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, জানি না, একটা আননোন নাম্বার থেকে অনেকক্ষণ ধরে ফোন আসছিল, তাই রিসিভ করেছিলাম, কিন্তু কে বলতে পারবো না। আবির্ভাব তোয়ালে দিয়ে মাথা মুছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি বললো? দেবী পুনরায় স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, কিছুই বলেনি। অনেকবার জিজ্ঞেস করেছিলাম কে, কোনো দরকার নাকি, কিছু বলবেন, কিন্তু একটা শব্দও বলেনি। দেবীর কথায় ভ্রু কুঁচকে ফেলল আবির্ভাব। বিছানা থেকে ফোনটা তুলে কল লিস্টের ওপেন করতেই তার কলিজাটা মোচড় দিয়ে উঠল। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল মূর্তির মতো। দেবী ব্যাপারটা লক্ষ্য করে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কে ফোন করেছিল আপনি কি জানেন? আবির্ভাব জবাব দিল না। ফোনটা পকেটে গুজে বেরিয়ে যেতে নিলে আশ্চর্য হলো দেবী। ঝট করে আবির্ভাবের বাহু আঁকড়ে ধরল। অবাক কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? বাইরে। এবার আরেকটু আশ্চর্য হলো দেবী। খাবেন না? না। অভিমানে চোয়াল ঝুলে গেল দেবীর। আবির্ভাবের হাতটা একটু শক্ত করে চেপে ধরে অভিমানী কণ্ঠে বলল, আমি এত কষ্ট করে আপনার জন্য রান্না করেছি, আর আপনি না খেয়ে চলে যাচ্ছেন। আপনি খাননি বলে দুপুর থেকে আমিও কিছু খাইনি। চলুন না, খেয়ে নেবেন। আবির্ভাব একটু থেমে পেছনে ফিরে তাকালো। দেবী অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আবির্ভাব আর কিছু না বলে ডাইনিং রুমের দিকে চলে গেল। ভীষণ খুশি হলো দেবী, তবে একটা বিষয় নিয়ে তার মনে সন্দেহের বীজ বপন হলো। এলএলবি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সে। তার চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। সে স্পষ্ট আবির্ভাবের চোখে মুখে অন্যরকম কিছু একটা দেখেছে, যেটা সে প্রায়ই সময় দেখতে পায়। কিন্তু কি? এই পরিবারে কি এমন রহস্য তার কাছে চেপে গেছে? তবে এত হিবিজিবি ভাবনায় আর সময় নষ্ট করলো না দেবী। স্বামীর পেছন পেছন ডাইনিং টেবিলের দিকে গেল। আবির্ভাবকে খাবার বেড়ে দিতে দিতে মিষ্টি কণ্ঠে প্রশ্ন করল, আজ সারাদিন কেমন কাটলো আপনার? আবির্ভাব এক চামচ খাবার মুখে নিল। নির্লিপ্ত কণ্ঠে ছোট করে জবাব দিল, ভালো। আবির্ভাবের যেন খাবারটা গলা দিয়ে নামছে না, তবুও কষ্টে সৃষ্টে ঠেসে ঠুসে খাবার গিলতে লাগলো। অস্থিরতায় ভরে উঠেছে তার মন মস্তিষ্ক। আজ 2 বছর পর। আর ভাবতে পারল না আবির্ভাব। কারো চেনা হাতের স্পর্শ নিজের মাথায় অনুভব করলো। সাথে সাথে ভ্রু কুঁচকে ফেললো। ঘাড় ঘুরিয়ে দেখলো একজন 50 ঊর্ধ্ব চশমা পরা ভদ্র মহিলা মমতা মাখা চোখে তাকিয়ে আছেন তার দিকে। ছেলের শুকিয়ে যাওয়া চোখ মুখের অবস্থা দেখে ব্যথিত হলেন পূজারিনী রায় চৌধুরী। আহত কণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি খাওয়া দাওয়া করিস না বাবা? মায়ের চেহারা দেখে আর কণ্ঠ শুনে তেলে বেগুনে জ্বলে উঠল আবির্ভাব। মুহূর্তেই চোখ মুখের শীতলতা ক্রোধান্বিতে পরিণত হয়ে গেল।
তীব্র রাগে খাবারের প্লেট ঠেলে উঠে যেতে নিলে পূজারিনী রায় চৌধুরী আটকে দিলেন। ব্যথিত কণ্ঠে বললেন, এখনো মায়ের উপর রেগে আছিস বাবা? ওনার কথায় মমতাময়ী সুর আর আবির্ভাব ঘৃণিত দৃষ্টিতে তাকালো ওনার দিকে। ছেলের চোখে নিজের প্রতি এত ঘৃণা দেখে থমকে রইলেন পূজারিনী রায় চৌধুরী। তবে থামলো না আবির্ভাব। সে এই মহিলাকে কিছুই বলতে চায় না, আর না কোনো সম্পর্ক রাখতে চায়। সে এদের সকল ঋণ নিজের জীবন দিয়ে মিটিয়ে দিয়েছে, আর দিচ্ছেও। পূজারিনী রায় চৌধুরী নরম কণ্ঠে বললেন, তুই বাংলাদেশ যাস না কেন বাবা? মা বাবার উপর এত রাগ? আমরা কি তোর খারাপ চেয়েছিলাম বল? আমরা যা চেয়েছিলাম। এবার আর ধৈর্য ধরতে পারল না আবির্ভাব, গর্জে উঠল। এক প্রকার ভয়ঙ্কর রাগে তার শরীর থরথর করে কাঁপছে। তবুও নিজের ঔদ্ধত্যতা প্রকাশ না করে বলল, দেখুন মিসেস রায়চৌধুরী, আপনার আর আপনার হাজব্যান্ডের প্রতি আমার কোনো কৃতজ্ঞতা নেই। কারণ আপনাদের সাথে আমার যা সম্পর্ক ছিল, যা ঋণ ছিল, বা যে সকল দায়িত্ব ছিল, তা 2 বছর আগেই মিটে গেছে। সকল সম্পর্ক চুকে গেছে। আমি আপনাদের সকল ঋণ শোধ করে দিয়েছি। তাই আপনার বা আপনার ফ্যামিলির সাথে বর্তমানে আমার আর কোনো সম্পর্ক নেই। আর দয়া করে সম্পর্ক পাতাতে আসবেন না। আপনারা আপনাদের মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। আপনাদের ঋণ শোধ করতে যা যা বলেছেন করেছি। আপনাদের জাত ধর্ম সব অক্ষুণ্ণ রেখেছি। তাহলে এখন কেন কাটা গায়ে লবণ ছিটাতে এসেছেন? আপনাদের বাড়ি থেকে আসার সময় বলিনি আপনারা আমার আর কেউ না? তাহলে আমার বাড়িতে কেন এসেছেন? আবির্ভাবকে এত রেগে চিৎকার করতে দেখে কেঁপে উঠেছে দেবী। তার বিগত 2 বছরের সংসার জীবনে সে এই মানুষটাকে কখনো এত রাখতে দেখেনি। সে একজন ধীর স্থির ঠান্ডার মেজাজের মানুষ, অতিরিক্ত ভায়োলেন্স পছন্দ করে না। তাহলে সে কেনই বা তার নিজের পরিবারের সাথে এমন ব্যবহার করে? কেন নিজের বাবা মাকেই দেখতে পারে না? ছেলের বলা তীক্ষ্ণ অপমানজনক কটু বাক্য পূজারিনী রায় চৌধুরীর চোখে পানি টলমল করে উঠল। আবির্ভাব ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বেরিয়ে গেল। পূজারিনী রায় চৌধুরী ধপ করে বসে পড়লেন চেয়ারে। তবে কি 2 বছর আগের ছেলের বলা শেষ কথাগুলো অভিমানে ছিল না? সত্যি কি একমাত্র ছেলেকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন? সত্যি কি তার ছেলের কাছে বাবা মায়ের চেয়ে এক অন্য জাতের মেয়ে বেশি আপন? সত্যি কি একটা 2 দিনের মেয়ের ভালোবাসার কাছে বাবা মায়ের 31 বছরের ভালোবাসার ঠুনকো বাবা মায়ের থেকে ওই অন্য জাতের মেয়েটা বেশি আপন? উনি এমন কেন করেন মা? আর উনি কিসের ঋণ শোধ করার কথা বলে গেলেন? আপনারা আমার থেকে কি কিছু লুকোচ্ছেন মা? পূজারিনী রায় চৌধুরী অশ্রুসিক্ত চোখে তাকালেন দেবীর দিকে। দেবীর চোখে হাজারো প্রশ্ন। ছেলের বউকে কি উত্তর দিবেন জানা নেই ওনার। দেবী অধৈর্য হলো, পুনরায় উৎকণ্ঠা নিয়ে বলল, কি হলো মা? বলুন, ওনার আপনাদের সাথে কিসের এত দেনা পাওনার সম্পর্ক? আমায় বলুন মা। পূজারিনী রায় চৌধুরী কিছুই বলতে পারলেন না। চুপচাপ উঠে চলে গেলেন। ছেলে তাদের সাথে সম্পর্ক রাখুক আর না রাখুক, ওই মেয়ের কাছে যেন আর কখনো না ফিরে। এর জন্য যা করার দরকার তিনি তাই করবেন। ছেলের সংসার কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। প্রয়োজনে ছেলের সকল শর্ত মেনে নিয়ে ছেলে ও বৌমার জীবন থেকে অনেক দূরে চলে যাবেন। তবে তিনি লক্ষ্মী মন্ত্র দেবীর মতো যে বৌমা এনেছে তাকে কখনো গৃহছাড়া হতে দিবে না। শাশুড়িকে এভাবে চলে যেতে দেখে আশাহত হলো দেবী। তার মনে হাজারো প্রশ্ন। তবে এ সকল প্রশ্নের উত্তর কে দিবে? কার কাছে তার সকল প্রশ্নের সৎ উত্তর কে দেবে? কার কাছে গেলে মিলবে সকল প্রশ্নের সমাধান? কি এমন যুক্তি আছে তার স্বামী আর শাশুড়ির মধ্যে? তা যে করেই হোক তাকে জানতেই হবে। কানাডার টর্নেডো শহরের সন্ধ্যা নামে স্বপ্নের মতো গোধূলির বেলায় ঝিম ধরা আলো আধারিতে নীলচে আকাশটা তখন রক্তিম কমলা আভায় ছেয়ে গেছে। লেক অন্টারিওর পার ঘেঁষে বইছে হালকা শীত মৃদু বাতাস। কখনো কখনো তা ছুঁয়ে দিচ্ছে পথ চলার ক্লান্ত পথিকদের। চারপাশের সময় যেন থমকে গেছে। ট্রাফিক লাইট, গাড়ির শব্দ, কর্মব্যস্ত মানুষের পায়ের আওয়াজ, সব কিছুতেই যেন এক অপূর্ব স্নিগ্ধতা। সেই নিঃশব্দ ছন্দের পাশাপাশি তাল মিলিয়ে হাসছে 2 তরুণী। হাতে রয়েছে রিউসেবল গ্রোসারি ব্যাগ। গল্পের মৃদু গুঞ্জনে ডুবে তারা পথ চলছে। লেক অন্টারিওর দমকা হাওয়া প্রিয়তার লম্বা খোলা চুলগুলো উড়ে যাচ্ছে থরে থরে।
সূর্যের শেষ কমলা আলো তার নীল চোখ দুটিতে পড়ে হীরের মতো ঝিলিক দিয়ে উঠছে, কিন্তু এত সৌন্দর্যের মাঝেও তার চোখে নেই কোনো মুগ্ধতা, নেই কোনো বিষণ্ণতা, শুধু একরাশ যান্ত্রিকতা। শ্রেতাও হাঁটছে তার একেবারে পাশে পাশে। ব্যাগগুলোতে টুকটাক জিনিসপত্রে নড়াচড়া উপলব্ধি করা যাচ্ছে। সন্ধ্যার আবছা আলোয় রাস্তার পাশের ক্যাফেগুলোতে একে একে আলো জ্বলে উঠছে। ফুটপাতের ল্যাম্পপোস্টগুলোর হলুদ আলো চারপাশটাকে কুয়াশায় ভেজা রূপে মোড়ে দিচ্ছে। আলো ছায়ায় শহরটা যেন কোনো স্বপ্ন নগরী। হাঁটতে হাঁটতে প্রিয় তার পায়ের পাতায় হালকা টনটন করে উঠল। একটু থেমে গিয়ে সে তাকালো আকাশের দিকে। মাথার উপরে আকাশটা যেন জল রঙে আঁকা গোলাপি কমলা বেগুনি রঙের এক স্বপ্নের ক্যানভাস। লেকের জলে পড়া সূর্য রশ্মি এতটাই কোমল, এতটাই জাদুকারী, যেন মুহূর্তটা চিরকাল স্থির হয়ে থাকুক। তবে এত সব সৌন্দর্য, মাধুর্য ও প্রিয়তার কাছে বিষদময়। আর হাঁটতে না পেরে আচমকা লেকের পাড়ের বেঞ্চে বসে পড়ল প্রিয়তা। বুক ভরে নিষিদ্ধ বাতাস ফুসফুসে টেনে নিল। চোখ বন্ধ করে কারো শূন্যতা অনুভব করলো। যদি সে পাশে থাকতো তাহলে আজকের সন্ধ্যাটাও হয়তো অন্যরকম হতে পারত। শ্রেতা পাশে না দেখেই একা একা বকবক করতে করতে এগিয়ে চলছে। কিছুটা দূরে আসতেই তার নিজেকে একা মনে হলো। দ্রুত পাশে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। একটু ভরকে গেল শ্রেতা। ঝট করে পেছনে ফিরে তাকালো। তার বেশ অনেকটা দূরে লেকের পাড়ের বেঞ্চে বসে আছে প্রিয়তা। দৃষ্টিটা সন্ধ্যার রাতের কালচে নীল জলের উপর আবদ্ধ। দীর্ঘ নিঃশ্বাস ফেলল শ্রেতা। আবার ঘুরে যেতে বিড়বিড় করে বলল, এই মেয়েটা দিনকে দিন এত বেপরোয়া হয়ে যাচ্ছে কেন? সে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় প্রিয়তার কাছে ফিরে এলো। পাশ ঘেঁষে বসে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, না হলে হুটহাট হাওয়ার মতো উবে যাচ্ছিস কেন? প্রিয়তা কালচে জলে দৃষ্টি রেখেই হালকা হাসলো। অতঃপর হেয়ালিপূর্ণ গলায় বলল, এখনকার যুগে এমন কেউ কি আছে যে অন্যের কন্ট্রোলে থাকতে চায়, নিজের মতো কাঁদতে চায় না, নিজের স্বাধীনতা চায় না, নিজের আত্মনির্ভরশীলতা চায় না, কারো করুণাতে বাঁচতে চায়, যার নিজের কর্তৃত্ব পছন্দ নয়? শ্রেতা একটু আশ্চর্য হলো, তীব্র বিরোধিতা জানিয়ে বলল, অবশ্যই না। পাগল ছাড়া এসব উদ্ভট ভাবনা কারো মাথাতেই আসবে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে কেউ কেন চাইবে অন্যের হাতের পুতুল হয়ে থাকতে? পরাধীনতার শিকলে বাধা পড়তে কে চায়? ফ্রিডম কে না ভালোবাসে? আমি চাই না। হুট করে বলে উঠল প্রিয়তা। তার কথার কপালের মাঝখানে কয়েকটি গভীর ভাঁজ পড়ল শ্রেতার। সে অবিশ্বাসী চোখে তাকিয়ে বলল, তোর শরীর ঠিক আছে তো? তুই তো বলতিস তোকে আত্মনির্ভর হতে হবে। শ্রেতার কথায় স্লান হাসল প্রিয়তা। কণ্ঠে বিষাদের মিশিয়ে বলল, আমি যে জীবনটা বেছেছি সেই জীবনের একটাও দিন যদি তুমি বাঁচতে, তাহলে তুমিও সেই পরাধীনতার শেকলের জন্য কাঙাল হয়ে উঠতে। এই তথাকথিত সাফল্য, স্বাধীনতা, আত্মসত্তা সব তোমার কাছে দম বন্ধ করা ফাঁসির দড়ি মনে হতো। তুমিও চাইতে একটা শান্ত, নির্ভেজাল, পরাধীন জীবন কাটাতে, পরনির্ভরশীলতায় বাঁচতে। প্রিয়তার কথাবার্তা শুনে শ্রেতা আবার কনফিউজড হলো। কড়া নজরে তাকিয়ে বলল, কিন্তু তুই কি? বাক্য সম্পূর্ণ করার আগে হাতে থাকা মোবাইল ফোনটা ভাইব্রেট করে উঠল। এতে হালকা কেঁপে উঠল শ্রেতা। কথার তাল কেটে গেল সে। ফোন স্ক্রিনটা চোখের সামনে মেলে ধরতেই হাত পায়ের রক্ত চলকে উঠল। গলা শুকালো সহসায়। প্রিয়তা সামনের দিকে তাকে হালকা হাসলো। হিমেল কণ্ঠে বলল, নিষিদ্ধ সুখে গা ভাসানোর আগে ভেবে নিও আপু। তবে সে কথা শ্রেতার কান অবধি পৌঁছালো না, বোঝা গেল না। তবে তার চোখের মণিতে এক চিলতে খাঁটি সুখের দেখা মিলল। অতি প্রিয় কণ্ঠটা শোনার লোভ মনে জেগে বসলো। সে কাপা হাতে ফোনটা রিসিভ করতে নিলেই স্ক্রিনের উজ্জ্বল আলোটুকু হঠাৎ করে নিভে গেল। সাথে সাথেই মুখ কালো হয়ে এলো শ্রেতার। এক টুকরো সুখের আলো হাতছানি দিয়ে পুনরায় মিলিয়ে গেল। প্রিয়তা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রেতার পাশ থেকে উঠে চলে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে ধরণীতে। প্রিয়তার জন্য আরেকটা একাকী বিষণ্ণ দিনের অবসান হলো। সে হাত দুটো পেছনে গুটিয়ে ফুটপাত দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বিষণ্ণ কণ্ঠে সুর তুলে গেয়ে উঠল, এই জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল লাগে না, সবকিছু অন্ধকার লাগে, বেঁচে থাকা কি যাত না।
আমারে পড়লে মনে তুমিও কাইন্দ গোপনে, সুখে থাইকো প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিও। আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। শ্রেতা চাতকের মতো অনেকক্ষণ অপেক্ষা করলো। যদি আবির্ভাব আর একটিবার তাকে ফোন করে, যদি একটিবার তাকে নিজের কণ্ঠ শোনার সুযোগ করে দেয়, তার যে তৃষ্ণা আরও বেড়ে গেছে। কিন্তু এমন কিছুই হলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেই কাঙ্ক্ষিত নম্বর থেকে আর কোনো ফোন বা মেসেজ এলো না। সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষা করার পর শ্রেতার কেন জানি নিজের উপরই প্রচণ্ড ঘৃণা হলো। বা হাতের পিষ্টে বেয়ে আসা পানিটুকু মুছে নিল। ঠোঁট কামড়ে নিজের কান্না সংবরণ করার চেষ্টা করে বলল, ছি শ্বেতা, এতটা নির্লজ্জ আর বেহেয়া কবে হলি তুই? ছি, তুই একটা বিবাহিত পুরুষের কাছ থেকে ভালোবাসার আশা রাখিস, যে দস্তর মতো অন্যের স্বামী, সুখের সংসার তার। সে কেন শুধু শুধু তোকে ফোন করতে যাবে? তুই তো ওর অতীত, যাকে সে 2 বছর আগেই ছুঁড়ে ফেলেছে ধর্ম আর পরিবারের অজুহাতে। তবে তুই কেন নিজের আত্মমর্যাদার কথা ভুলে যাস বারবার? প্রিয়তা ঠিকই বলেছে, নিষিদ্ধ সুখে গা ভাসালে। হঠাৎ প্রিয়তার কথা মনে পড়তেই চমকে উঠল শ্রেতা। তড়িৎ বেগে পাশে ফিরে তাকালো, কিন্তু আশেপাশ ফাঁকা। লেকও প্রায় শুনশান, জনব মানবহীন। শুধু তার পাশে তাদের গ্রোসারির ব্যাগগুলো পড়ে আছে। সে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো, ছুটে গিয়ে আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কেউ নেই। সে খুঁজতে খুঁজতে অনেকটা দূর এগিয়ে গেল, তবু কোথাও একটু মানুষের ছায়া পর্যন্ত দেখতে পেল না। ফলে একটু ঘাবড়ে গেল শ্রেতা। প্রিয়তা কখনোই তাকে একা ফেলে চলে যাওয়ার মেয়ে নয়। তাহলে কথায় চলে গেল মেয়েটা। আর এখন যদি সে একা বাড়ি ফিরে যায় আর প্রিয়তা আশেপাশে থাকে, তখন আরেক ফ্যাসাদে পড়তে হবে। শ্রেতা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মনে পড়ল, ফোন করে নিলেই তো মিটে যায়। শ্রেতা নিজেই নিজের মাথার টোকা মেরে বলল, দিন দিন তোর মস্তিষ্ক বিকৃত দেখা দিচ্ছে শ্বেতা। তুই আজকাল সিম্পল ভাবনাগুলো তোর মাথায় আসে না। বলে ঝটপট প্রিয়তার নাম্বার ডায়াল করলো। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, আপনি যে নাম্বারে ডায়াল করেছেন তা বর্তমানে অনুপলব্ধ, দয়া করে পরে আবার চেষ্টা করুন। এই বিরক্তিকর বাণীটুকু শুনতেই মেজাজ খারাপ হলো শ্রেতার। পুনরায় নাম্বার ডায়াল করে ফোন কানে ধরল, কিন্তু এবারও স্রেফ সেই একই কণ্ঠে বলে উঠল, আপনি যে নাম্বারে ডায়াল করেছেন তা বর্তমানে অনুপলব্ধ, দয়া করে পরে আবার চেষ্টা করুন। এভাবে বেশ কয়েকবার ট্রাই করার পরও আশানুরূপ কোনো জবাব পেল না শ্রেতা। ফলে চরম বিরক্তিতে তার কপালে বেশ কয়েকটা ভাঁজের সৃষ্টি হলো। এবার সে আর কিছুক্ষণ ভেবে দ্রুত কল লাগালো মেহজাবিন চৌধুরীর নাম্বারে। কিন্তু এবারও সেই একই মেয়েলি কণ্ঠে বলে উঠল, আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে অনুধাবিত, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এবার শ্রেতার বিশাল মেজাজ খারাপ হলো। কাজের সময় সবার যেন ঠাটা পড়ে। সে বেশ বিরক্তি নিয়ে মেহজাবিন চৌধুরীকেও বেশ কয়েকবার ফোন করলো, কিন্তু মেহজাবিন চৌধুরীও একবারও রেসপন্স করলো না। শ্রেতা এবার বাধ্য হয়ে বাড়ির একমাত্র মেট মিসেস জেনিফার নম্বরে ফোন করলো। এবার এক রিং হতেই কল রিসিভ করলেন মিসেস জেনিফা। শ্রেতা মিসেস জেনিফার কথা শুনে উত্তেজিত কণ্ঠে বলল, মিসেস জেনিফার, হ্যাজ মিসেস প্রিয়তা কাম ব্যাক হোম? শ্রেতার উত্তেজিত কণ্ঠে একটু অবাক হলেন মিসেস জেনিফার। তবে তিনি বিশেষ না ভেবে নম্র কণ্ঠে প্রত্যুত্তর করলেন, না ম্যাম, প্রিয়তা ম্যাডাম এখনো ফেরেননি। তখন যে আপনাদের সঙ্গে গেসারিং আনতে গিয়েছিলেন, তারপর থেকে আর ফেরেননি। হোয়াট? ইয়েস ম্যাম। শ্রেতা আর কিছু না শুনেই ফোন কেটে দিল। পাগলের মতো আশেপাশে এগিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো প্রিয়তাকে। এতক্ষণ ভয় না করলেও এখন শ্রেতার কেন যেন ভয় ভয় লাগতে শুরু করেছে। কানাডা অনেক সেফ একটা কান্ট্রি, তারপরও বিপদ আপদ তো আর বলে আসে না। প্রায় ঘন্টা দুয়েক পুরো জায়গাটা চিরুনি তল্লাশি চালানোর পরও প্রিয়তার নাম নিশানাও দেখতে পেল না শ্রেতা। ভয়ে যেন এবার তার হাড় হিম হয়ে আসছে। সে আরও 2 পা এগিয়ে যেতেই স্টাডি লাইটের আবছা আলোতে ফুটপাতের উপর কিছু একটা চকচক করতে দেখল। জিনিসটা ভালো করে দেখতেই চমকে উঠল শ্রেতা। চট করে সেটা মাটি থেকে তুলল, হাতের তালুতে রেখে দেখল এটা সেই পিঙ্ক ডায়মন্ডের রিংটা।
যেটা গত 4 বছরে প্রিয়তা একবারের জন্য নিজের আঙ্গুল থেকে খুলেনি। বাংলাদেশ। রাজ ছেলের মাথার কাছে বসে দুঃখ দুঃখ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। চোখ ছোট ছোট করে খুঁটে খুঁটে দেখছে ছেলেটা কতটা তার মতো আর কতটা তার শত্রুর মতো হয়েছে। তবে এখানেও হতাশা জুটল রাজের কপালে। ছানাটার মধ্যে কোথাও সে নিজেকে দেখতে পেল না। নাক, মুখ, ঠোঁট, চোখ সবই তো তার শত্রুর মতো। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আর চেহারার কথা যদি বাদও দেয়, তবুও আচার আচরণ তো কদাপি তার মতো নহে। এই যেমন এখন ছোট্ট রাজীব তার লাল টুকটুকে মুখখানাতে তীব্র বিরক্তির ছাপ ফুটিয়ে তুলেছে। ওষ্ঠ উল্টে আধ ঘন্টা যাবৎ উয়ে উয়ে করে কেঁদে যাচ্ছে। চোখ মুখ সিটকানো সেই কান্নার তীব্রতা কানে তালা পড়ার উপক্রম রাজের। কান্নার তালে তালে সে মাঝে মধ্যে দু একটা লাথি ছুঁড়ে মারছে বাবার মুখে। ছেলের ছোট ছোট পায়ের লাথি খেয়ে মনে মনে গভীর শোকাহত হলো রাজ। ছেলেটা যেন তার মায়ের প্রিন্ট কপি, মায়ের তালে তাল মিলিয়ে চলে সর্বক্ষণ। মায়ের মতো কিভাবে বাপকে বাস দেওয়া যায় তার শিক্ষা যেন এক্ষুনি রপ্ত করে নিয়েছে খোদে ছানাটা। রাজের নিজের কথা ভেবে বড্ড মায়া হলো। সে অদৃশ্য হাতে নিজেই পিঠে চাপড়ে সান্ত্বনা দিল। দুঃখ প্রকাশ করে বলল, বিয়ে করে এত বড় মুসিবতে ফেসে যাব, আগে জানলে আজীবন চিরকুমার হয়ে থাকতাম। তবুও দুধ কলা আর দুধ স্যারোলাক দিয়ে ঘর শত্রুর বিভীষণ পালতাম না। বাইনি চান্স আপনি কি কোনোভাবে আমাদের খাওয়ার খোটা দিলেন? রাজের পিছনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ে দিল পূর্ণতা। মেলি সেই কণ্ঠে চমকে উঠল রাজ। তবুও চেহারার দম্ভ ভাবটা পড়ল না। সে দৃষ্টিতে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলে বইয়ের দিকে ফিরে তাকালো। কপাল কুঁচকে বলল, তো ভুল কি বলেছি? তোমাকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে, বুঝলে সর্বনাশ? এই ছেলের নাম আমার সর্বনাশ দেওয়া উচিত ছিল। রাজীবকে দেখিয়ে চটে উঠে বলল রাজ, আমার ঘরে থেকে আমার দুধ কলা খেয়ে আমাকে ফোনা দেখাও? টু মাচ সাহসী নাগিন। রাজের কথায় মনে মনে রাগে ফুঁসে উঠল পূর্ণতা। তবে চেহারায় সেটা প্রদর্শন করল না। বাঁকা হেসে পায়ে পায়ে এগিয়ে এলো রাজের দিকে। পূর্ণতাকে এক পা দু পা করে নিজের দিকে এগোতে দেখে কণ্ঠ রুদ্ধ হলো রাজের। পুরুষালী দম্ভ মিলিয়ে গেল বাতাসে। মনের ভেতরে হিংস্রটা ম্যাও বলে উঠল। কি করে তাকিয়ে রইল বইয়ের দিকে। পূর্ণতা রাজের একদম কাছে এসে দাঁড়ালো। শয়তানি হেসে রাজের মুখে আলতো করে আঙ্গুল ছুল। কণ্ঠে মধু ঢেলে বলল, আমি নাগিন তাই না বাদর মশাই? আমাকে এই দুধ কলা দিয়ে আপনি পুষছেন? পূর্ণতার এমন স্পর্শে রাজ লাউড ড্রোগার মতো নেতিয়ে পড়ল। পূর্ণতার কথা তার কর্ণ অবধি পৌঁছালো না। এই এক সমস্যা। নাগিনীটা যেমনই হোক ভীষণ সুন্দরী, কাছে আসলেই রাজ্যের সিস্টেম হ্যাং হয়ে যায়। নিজেকে অপুষ্টিতে ভোগা দুর্বল রোগী মনে হয়। ভুলে যায় এই রূপের জালে আটকে সে কত সবল খেয়েছে। তাই আবারও রাজ নিজের কন্ট্রোল করতে পারল না। পূর্ণতার কোমর আঁকড়ে ধরে মোহগ্রস্তের মতো ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ মেলালো। দীর্ঘ মোলায়েম স্পর্শে একে দিতে লাগলো ভালোবাসায়। পূর্ণতাও বাধ্য বইয়ের মতো স্বামীর গলা জড়িয়ে ধরে তাল মেলাতে লাগলো। রাজ সেই মিষ্টিত্বের অতলে নিজের অস্তিত্ব বিসর্জন দিতে নিলেই ব্যথায় চিৎকার দিয়ে দূরে সরে গেল রাজ। ঠোঁটে হাত দিয়ে দেখলো ঠোঁট কেটে রক্ত চলে এসেছে। পূর্ণতা ওষ্ঠে ক্রুদ্ধ হাসি ফুটিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। বাঁকা হেসে বলল, নাগিন বিয়ে করেছো আর ছবল খাবে না? তা কি করে হয় বাদর মশাই? রাজ অসহায় নজরে তাকালো নিজের বউয়ের দিকে। তার অসহায় মন চিৎকার দিয়ে বলে উঠল, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাল কি চেনে না আমার এগো? আমি পারি না আর পারি না। রাজ যেন মেনে নিল নিজের পরাজয়। সে বিয়ে করে নিজের স্বাধীনতা খুইয়েছে। পূর্ণতা এবার ঢং ছেড়ে দূরে সরে দাঁড়ালো। ছেলের জন্য ফিডারের দুধ ভরে ফিডারের বোতল আর ড্রাইভারের প্যাকেটটা রাজের হাতে ধরিয়ে দিল। মুখ বাঁকিয়ে নাক সিটকে বলল, চরিত্রহীন পুরুষ, সারাদিন শুধু নষ্টামি করার ধান্দায় থাকেন। নিন এটা ধরুন আর যান। আপনার পুত্রের ডাইপার চেঞ্জ করে ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে দেন।
আপনার ছাওয়াল, আপনি বুঝেন কি করবেন। রাজ জিনিসপত্রগুলো হাতে নিল। অসহায় চোখে বউয়ের রাগান্বিত মুখটা একবার দেখে ব্যথাতুর কণ্ঠে বলল, এটা কি সুন্দর করে বলা যেত না বউ? আমি কি তোমার সাথে শুধু নষ্টামি করি? তোমাকে কি ভালোবাসি না বলো? তোমাকে কি একটু আদর করি না? বলে চোখের পানি মুছার ভান করল। রাজের ভারক্রান্ত কণ্ঠে বলা কথাগুলোতে পূর্ণতার পাথরের হৃদয়টা গলে পানি পানি হয়ে গেল। স্বামীকে এতগুলো কথা শুনিয়ে দেওয়ার জন্য অনুশোচনা হলো খুব। তাই অনুশোচনার ভারে নিজেই রাজের বুকে মাথা রাখলো। অপরাধী কণ্ঠে বলল,